হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত জয়নগর মজিলপুর। যদিও আমি এক সপ্তাহ আগে গেছিলাম এখানে, তবে তারপরে কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা আপনাদেরকে আর দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে মেনলি আমি আপনাদেরকে দেখাবো জয়নগর মজিলপুরের মা ধন্বন্তরীর বেশের মেলা হয় এই সময় ওখানে। তো সেই বেশের মেলা এবং জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী মা জয়চণ্ডীর মন্দির। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশনই আমি আপনাদেরকে দেবো, কিভাবে যাবেন, কখন যাবেন, সমস্ত কিছু। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শিয়ালদা থেকে আপনাদের ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল। আমি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরেছিলাম। শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরের দূরত্ব হচ্ছে 61 কিলোমিটার, আর মাঝখানে পড়ে 20টা স্টেশন। জয়নগর মজিলপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা কিভাবে পৌঁছবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তবে বলে রাখি যে নিজের গাড়ি নিয়ে, মানে 4 চাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ধন্বন্তরী দেবীর মন্দিরের বাইরে কিন্তু কোনো পার্কিং স্পেস নেই। জয়চণ্ডী মন্দির এর বাইরে পার্কিং স্পেস আছে, কিন্তু ধন্বন্তরী মায়ের মন্দিরের বাইরে কোনো পার্কিং স্পেস নেই। এটা হলো জয়নগর মজিলপুর স্টেশন। জয়নগর এবং মজিলপুর দুটো গ্রাম নিয়ে এলাকাটা তৈরি বলে এই স্টেশনটার নাম হচ্ছে জয়নগর মজিলপুর। স্টেশনের একদিকে আছে জয়নগর গ্রাম আর একদিকে মজিলপুর গ্রাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, জয়নগর মজিলপুর স্টেশনের খুব কাছেই কিন্তু এই দুটো মন্দির অবস্থিত। ঠিক আছে, আপনারা চাইলে পায়ে হেঁটে যেতে পারেন। পায়ে হেঁটে গেলে অ্যাজ সাচ কিন্তু কোনো লোকেশন নেই, যে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েও আপনি আসতে পারেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেও আসতে পারেন। আমি যেমন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছু দূর স্থানীয় লোককে জিজ্ঞেস করে আসার পর এই 3 মাথার মোড়ে এসে পৌঁছেছিলাম। বাঁদিকে ছিল একটা শিব মন্দির, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে আসবেন। জয়চণ্ডী মন্দিরে ঢোকার আগে যে গলিতে আছে সেই মোড়ে একটা ছোট্ট শিব মন্দির আছে। এটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরটা ডান দিকে রেখে সোজা কিছু দূর এগিয়ে গেলেই জয়চণ্ডী দেবীর মন্দির পড়বে। চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা আছে সেটা একবার দেখিয়ে দিই। দেখে মনে হলো খুবই পুরনো শিব মন্দির, সংস্কারও করা হয় না, মানে ভিতরে শুধুমাত্র পুরোহিত মশাই বোধহয় পুজো দিয়ে চলে যান। এই যে ভিতরে যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটা সেটা। এই মন্দিরের সম্বন্ধে যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই মন্দিরটাকে ডান পাশে রেখে জাস্ট কিছু দূর এগিয়ে গেলেই দেবী জয়চণ্ডীর মন্দির। চলুন এবার আমরা সেই উদ্দেশ্যে রওনা দিই। জাস্ট কয়েক পা এগিয়ে আসবেন আপনারা। এগিয়ে আসলেই দেখবেন সামনে একটা মাঠ রয়েছে, মাঠ মতন, সেখানে রয়েছে দেবী জয়চণ্ডীর মন্দির। এটি হচ্ছে দেবী জয়চণ্ডীর মন্দির। আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী মায়ের মন্দিরের একদম সামনে। দক্ষিণ 24 পরগনার এই গ্রামটির নাম জয়নগর হওয়ার পিছনে এই দেবী জয়চণ্ডীর মন্দিরেরই অবদান রয়েছে, অর্থাৎ মা জয়চণ্ডী নামানুসারেই এই গ্রামটির নাম হয় জয়নগর। আমরা অনেকে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের উপরে যে জয়চণ্ডী মন্দির আছে তার কথা জানি, কিন্তু দক্ষিণ 24 পরগনার জয়নগর গ্রামেও যে মা জয়চণ্ডীর মন্দির আছে সেটা কিন্তু অনেকেই জানে না। যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, সেটা ছাড়া বাইরে যারা থাকে তারা কিন্তু, আমি অনেকের কাছ থেকেই জানার চেষ্টা করেছিলাম অনেক আগে, দেখলাম যে অনেকেই জানে না যে এখানেও দেবী জয়চণ্ডীর মন্দির আছে। প্রথমে ঢুকতেই আপনারা মাঠের মধ্যে দিয়ে যখন প্রবেশ করবেন তখন দেখতে পাবেন বেশ একটা টিনের শেডালা বড় নাট মন্দির বলা যেতে পারে এটাকে।
নাট মন্দির রয়েছে, সেটাকে পেরিয়ে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই যে পাশে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মা জয়চণ্ডীর মন্দিরেও কিন্তু বেশের মেলা হয়, সাধারণত মে মাসের শেষের দিকে হয়। খুব সম্ভবত আপনার জ্যৈষ্ঠ মাস নাগাদ হয়। শ্বেতপাথর দ্বারা নির্মিত ত্রিমুখী দালান বিশিষ্ট উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত দেবী জয়চণ্ডীর মন্দির। ছাদের অংশটা কড়িবর্গা দ্বারা নির্মিত। আর ভিতরে প্রবেশ করার সময় দেখতে পাবেন দুটো বড় বড় মোটা মোটা থাম আছে। মন্দিরটা বেশ সুন্দর করে পরিপাটি করে গোছানো এবং খুব একটা খারাপ অবস্থায় নেই, দেখে মনে হলো যে সংস্কার করা হয়েছে। আপনাদেরকে আমি অলরেডি বললাম যে এই যে জয়নগর গ্রাম, সেই গ্রামের নাম হয়েছে কিন্তু এই মা জয়চণ্ডীর নামানুসারে, অর্থাৎ জয়নগরের কুলদেবী হিসাবে কিন্তু দেবী জয়চণ্ডীকেই মনে করা হয়। তো এই যে দেবী জয়চণ্ডী অর্থাৎ এই গ্রামের কুলদেবী যে প্রতিষ্ঠা পেয়েছিলেন, তার পিছনে রয়েছে দুটি আলাদা কাহিনী। সময়টা ছিল 1000 সাল। সেই সময় নীলকণ্ঠ মতিলাল ছিলেন জয়নগরের রাজা, তার করদ রাজ্য ছিল রায়নগর। তখন সেখানকার রাজা ছিলেন সুবুদ্ধি রায়। সেই রায়নগর তথা রায়মঙ্গল সহ সূর্যপুর এবং সরস্বতী নদীর তীর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার শাসক ছিলেন নীলকণ্ঠ মতিলাল। 1001 সালে ওই এলাকায় প্রবল জলোচ্ছ্বাস হয়। রায়নগর সহ বিস্তীর্ণ এলাকা ভেসে যায় ওই জলের তোড়ে। রাতারাতি শ্মশান হয়ে যায় পুরো এলাকাটা। ভেসে যান দেবী জয়চণ্ডীও। এর কিছুদিন পরেই মগধের যুদ্ধে প্রাণ হারান রাজা নীলকণ্ঠ মতিলাল। এরপর খাঁ জয়নগর ছেড়ে তার ভাই সপরিবারে চলে যান অবিভক্ত বাংলার যশোরে। এর বেশ কয়েক পুরুষ পর মতিলাল রাজপরিবারের সন্তান গুণানন্দ মতিলাল ফিরে আসেন জয়নগরে। দেবী জয়চণ্ডী সহ হারিয়ে যাওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধার করে কুলদেবীকে পুনঃপ্রতিষ্ঠিত করেন তিনি। তারপর থেকেই নিয়মিত পূজিতা হয়ে আসছেন দেবী। এটা ছিল প্রথম মতান্তর। দ্বিতীয় মতান্তরে স্থানীয়রা বলেন আজ থেকে 1022 বছর আগে দেবী নিজেই নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন এক ব্রাহ্মণকে। তিনি জানান গ্রামেরই এক পুকুরে তার অধিষ্ঠান, সেখান থেকে তাকে উদ্ধার করে কোনো এক বকুল গাছের তলায় তাকে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন দেবী। এছাড়া ওই গাছের কাঠ দিয়েই তার বিগ্রহ তৈরি করে তা মন্দিরে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করার নির্দেশ দেন দেবী জয়চণ্ডী। স্বপ্নাদেশ পেয়েই দেবীকে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছিলেন ওই ব্রাহ্মণ। পুকুর থেকে দেবীকে তুলে প্রাথমিকভাবে একটি খড়ের চালের কুঁড়ে ঘরে দেবী জয়চণ্ডীকে প্রতিষ্ঠা করেন ওই ব্রাহ্মণ। পরে কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করে ওই মূর্তির পাশেই প্রতিষ্ঠা করা হয় দেবীকে। লোকমুখে কথিত আছে জয়চণ্ডীর মন্দিরে রয়েছে এক আশ্চর্য কদম গাছ, যাতে শুধু বছরে একবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসেই একটি মাত্রই ফুল ধরে। আর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই দেবীর আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। তাই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে এক পক্ষ কাল ধরে দেবীর রূপ পরিবর্তনের মেলা, অর্থাৎ যেটা বললাম আপনাদের বেশের মেলা, সেই বেশের মেলা এবং পুজো হয় জয়নগরে। মা জয়চণ্ডীর গর্ভগৃহে দ্বিভুজা দেবী জয়চণ্ডীর বিগ্রহ রয়েছে। তার ঠিক পাশেই নারায়ণশিলা এবং নারুগোপাল রয়েছে। আর মায়ের বেদির ঠিক নিচে রয়েছে একটি শিলাখণ্ড। এটিও ভীষণ জাগ্রত বলে মনে করা হয়। এটিকে নিয়েও একটি কাহিনী আছে, যার সম্বন্ধে আমি সম্পূর্ণরূপে অবগত নই এবং নিশ্চিত নই, তাই আমি আপনাদেরকে সেটা বললাম না। আর তার পাশে রয়েছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। মায়ের মন্দির সকাল 7টায় 7:30টায় খোলা হয়, সারাদিন খোলা থাকে, বন্ধ হয় সন্ধ্যারতির পর। এবারে আমি আপনাদেরকে দর্শন করাবো জয়চণ্ডী দেবীর মন্দিরে যাওয়ার আগে যে শিব মন্দিরটার কথা আপনাদের বলেছিলাম, সেই শিব মন্দিরটা। ডান দিকে গেলে যেমন দেবী জয়চণ্ডীর মন্দির পড়ে, বাঁ দিকে অর্থাৎ তার ঠিক উল্টো দিকে একটা পুকুরের পাশেই শিব মন্দিরটা পড়ে। শিব মন্দিরটা দেখে যথেষ্ট পুরনো মনে হলো। একটাই শিব মন্দির, তার পাশেরটা কোনো একটা স্ট্রাকচার, কিন্তু ওটা কি সেটা আমি ঠিক বলতে পারবো না। উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত রয়েছে শিব মন্দিরটা। কাদের তৈরি, কি ইতিহাস, কত বছরের পুরনো, আমি এই বিষয়ে একেবারেই অবগত নই। আপনারা যদি কেউ জেনে থাকেন, ওখানকার বাসিন্দা হয়ে থাকেন আর এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ আমাকে জানাবেন। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। দেখে মনে হলো যে প্রত্যেক দিন নিত্য পুজো হয় শিবলিঙ্গের।
এইবারে আমরা যাব মজিলপুরে অবস্থিত মানে মজিলপুর গ্রামে ধন্বন্তরী দেবীর মন্দিরে। আপনাদেরকে শর্টকাট একটা রুট দেখাই। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিছু দূর রেল লাইন ধরে যদি আসা যায় তাহলে কিছু দূর এগিয়ে আসলেই দেখতে পাবেন এরকম একটা রেলগেট রয়েছে। রেল গেটটা ক্রস করে কিছু দূর এগোলেই আপনারা দেবী ধন্বন্তরীর মন্দির পেয়ে যাবেন হাঁটা পথে। তবে আমি সাজেস্ট করব যদি সাথে কোনো বয়স্ক মানুষ থাকে, ছোট বাচ্চা বা অসুস্থ কেউ থেকে থাকেন, তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো নিয়ে নেবেন বা ভ্যানও পাওয়া যায়, সেটাও নিতে পারেন। 10 টাকা ভাড়া নেয়, আপনাকে 5 মিনিটের মধ্যে দেবীর মন্দিরের সামনে একদম সামনে নামিয়ে দেবে। এই যে দেখুন বেশের মেলা চলছে এই মুহূর্তে। আগামী পয়লা মের সাজটা মানে মায়ের বেশটা 3 দিন থাকে, তাই খুব সম্ভবত 4 তারিখ পর্যন্ত বেশের মেলা চলবে মায়ের। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ত্রিচূড়া বিশিষ্ট মায়ের মন্দির দেখা যাচ্ছে এবং পাশেই রয়েছে 8 চালার একটি শিব মন্দির, মায়ের মন্দির সংলগ্ন মানে মন্দিরের মধ্যেই। আবার চলুন তাহলে দেবী ধন্বন্তরীর মন্দিরের ভিতরে যে মায়ের গর্ভগৃহ সেটা দর্শন করা যাক। আমি যেহেতু দুপুর নাগাদ গেছিলাম তাই জন্য মেলাটা পুরোপুরি তখনও বসেনি। আমি জিজ্ঞেস করলাম যে কখন থেকে বসে, বলেছে মানে আমাকে বলেছিল যে বিকেল নাগাদ থেকে মানে সমস্ত দোকান মোটামুটি শুরু হয়ে যায়। মায়ের মন্দিরে প্রবেশের আগেই তার ঠিক উল্টো দিকে পুজোর ডালা কেনার একটা দোকান রয়েছে। যিনি দোকানদার ছিলেন উনি আমাকে বললেন মঙ্গল শনিবারে সাধারণত বেশি ভিড় হয়, তখন দোকান মোটামুটি সারাদিন খোলা থাকে। এছাড়া সারাদিন দোকান খোলা থাকে না, মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই ডালার দোকান খোলা থাকে। আর দোকান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। ডালার দাম মোটামুটি 20, 30, 50 এরকম থেকে শুরু, যার যেরকম সামর্থ্য তিনি সেরকম দিতে পারে। আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি সমস্ত কিছু এই দোকানে অ্যাভেলেবেল আছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী এই দোকান থেকে পুজোর ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। জয়নগরের পূর্ব দিকে অবস্থিত এই মজিলপুর গ্রাম এবং এই মজিলপুর গ্রামেরই অত্যন্ত জাগ্রত দেবী হলেন দেবী ধন্বন্তরী। মা কালীর নাম এখানে ধন্বন্তরী কিভাবে হলো বা কেন হলো সেটা আপনাদেরকে একটু আগে বলে দিই। এই মন্দিরে দেবীর স্বপ্নাদিষ্ট একটি ওষুধ পাওয়া যায়, যে ওষুধ খেয়ে প্রচুর অসুস্থ মানুষ সুস্থ হয়েছেন। তাই জন্য এবং সেই কারণেই এই মায়ের নাম এখানে হয়েছে মা ধন্বন্তরী। এবং সুস্থ হওয়ার পরে তারা এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে যান। মন্দির কর্তৃপক্ষ খুব সামান্য অর্থের বিনিময়ে এবং কিছু নিয়মাবলী লিখে দেন, তার বিনিময়ে ওষুধ দেয় অসুস্থ রোগীদের যে আসতে হবে তার কোনো মানে নেই, তার বাড়ির লোকও এসে চাইলে নিয়ে যেতে পারে এবং সুস্থ হয়ে যাওয়ার পরে তারা মায়ের কাছে এসে পুজো দিয়ে যান। এখানে শুধু নিয়মাবলীগুলো পালন করতে হবে যথাযথভাবে, তাহলে তার মানে সেই মানুষটা সুস্থ হয়ে যাবে। মন্দিরটা 400 বছরের প্রাচীন। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের অংশটা কড়িবর্গা দ্বারা নির্মিত এবং একটি ঝাড়বাতিও রয়েছে। এবার চলুন এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। কথিত আছে 7দশ শতকের মধ্যভাগে মজিলপুরের ঠাকুরবাড়ির ছেলে রাজেন্দ্রলাল চক্রবর্তী তীর্থভ্রমণের সময় ভৈরবানন্দ নামে এক তন্ত্র সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তন্ত্রসাধক ভৈরবানন্দ নাকি স্বপ্নাদেশ পেয়ে পদ্মপুকুর নামে জলাশয় 400 বছরের প্রাচীন
একটি বিগ্রহ পেয়েছিলেন। বিগ্রহটিকে তারই বানানো একটি ছোট্ট কুটিরে প্রতিষ্ঠাও করেছিলেন ভৈরবানন্দ। ভক্তদের দাবি এর কিছুকাল পরে রাজেন্দ্রলাল চক্রবর্তীকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এই দেবী। পুকুরের কাছে পড়ে থাকা নিমকাঠ দিয়ে দেবীকে নিজের বিগ্রহ তৈরির আদেশ দিয়েছিলেন স্বপ্নে। সেই মতোই তৈরি হয়েছিল নিমকাঠের বিগ্রহ। এই নিমকাঠের বিগ্রহই পরবর্তীতে পরিচিতি পায় দেবী ধন্বন্তরী কালী রূপে। সেই রূপ আজও পূজিতা হয়ে আসছে এখানে। আর সেই ছোট্ট কুটিরের জায়গা আজ এখানে দক্ষিণমুখী বিরাট মন্দির, আর এই সবটাই হয়েছে ভক্তদের দানের অর্থে। গর্ভগৃহে বেদির উপর রয়েছে একটি রথের সিংহাসন, যেখানে পদ্মের উপর শায়িত রয়েছেন মহাদেব। তারই বক্ষস্থলে দাঁড়িয়ে দেবী কালী। দেবীর পায়ে নূপুর, কানে কুণ্ডল, বসন পরিহিতা। দেবীর চুল কোমর ছাড়িয়েছে। ত্রিনয়নী দেবীর এখানে রূপ হচ্ছে দক্ষিণা কালী মা। এখানে দক্ষিণা কালিকা রূপে পূজিতা হন। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে আমি আগের সপ্তাহে গেছিলাম, অর্থাৎ এখনো পর্যন্ত মায়ের বেশের মেলা চলছে। এক পক্ষকাল ধরে বেশের মেলা উৎসব অনুষ্ঠিত হয় এই মজিলপুরের ধন্বন্তরী দেবীর মন্দিরে, যেটা বৈশাখ মাসে হয়। আগামী 3 তারিখ বা 4 তারিখ শেষ হয়ে যাবে। আমি যেদিন গেছিলাম সেদিন দেবীর রূপ ছিল ভুবনেশ্বরী। তবে উপরে যখন গর্ভগৃহে আপনারা নারসিংহী দেখেছেন অলরেডি, নারসিংহী রূপ দেওয়া হয়েছিল ঠিক তার আগের দিন। সন্ধেবেলা দেবীর বেশ পরিবর্তন হয়। যেহেতু আমি সন্ধেবেলা যাইনি, তাই জন্য ওই বোর্ডটা নারসিংহী ছিল। তবে আমি যেদিন গেছিলাম সেদিন সন্ধেবেলা মায়ের বেশ দেওয়া হয়েছিল ভুবনেশ্বরী। মন্দির সংলগ্ন যে নাট মন্দিরটা রয়েছে, সেই নাট মন্দিরেও বেশের মেলা চলছে বলে সেই উপলক্ষে প্রচুর দোকানদাররা মেলার সামগ্রী আর দোকান সাজিয়ে বসেছে। মায়ের মন্দির সংলগ্ন যে শিব মন্দিরটা রয়েছে, আটচালা শিব মন্দির, সেই শিব মন্দিরটা হচ্ছে এই শিব মন্দিরটি। ছোট্ট শিব মন্দির, ভিতরে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। নাট মন্দিরের একটা রড, সেই সঙ্গে একটা হোর্ডিং টাঙানো আছে, যেখানে মায়ের এই একপক্ষকালীন যে বেশের মেলা চলে, প্রত্যেক দিন কী বেশ হয় তার একটি তালিকা দেওয়া রয়েছে। আপনারা এই তালিকাটা দেখে নিতে পারেন। এর মধ্যে যদি কোনো দিন আপনারা এই মন্দিরে যান মায়ের দর্শন করতে, তাহলে আপনাদের এই তালিকাটা কাজে লাগবে। একদম শেষের দিন অর্থাৎ শুক্রবার 17ই বৈশাখ মায়ের বেশ থাকবে ষোড়শী, আর এই ষোড়শী বেশে মা থাকবেন 3 দিন। এই মন্দিরে পূর্বে বলি প্রথার প্রচলন থাকলেও বর্তমানে সেটা অবলুপ্ত। তবে যেখানে হাঁড়ি কাঠ ছিল আগে বা বলি হতে, সেই জায়গাটিতে ভক্তরা এখনও তাদের মনস্কামনা জানিয়ে পুজো দেন, মোমবাতি ধূপকাঠি জ্বালান। এবং ঠিক এই জায়গার মুখোমুখি রয়েছে মায়ের গর্ভগৃহ। এখানে বসলে কোনো ভক্ত মায়ের গর্ভগৃহে মায়ের বিগ্রহ সোজাসুজি দেখতে পাবেন। এই মন্দিরের টাইমিংটা এবার একটু আপনাদের বলে দিই। যেহেতু এখন বেশের মেলা চলছে, তাই নর্মাল টাইমিংয়ে মন্দির খোলা বা বন্ধ হচ্ছে না, বেশি সময়ের জন্য খোলা থাকছে। তবে সাধারণ সময় সকাল 7টা থেকে দুপুর 1টা-1:30 পর্যন্ত খোলা থাকে। তারপর আবার খুলে বিকেল 3:30-4টে খোলা থাকে 7:30-8টা পর্যন্ত। মায়ের গর্ভগৃহের অর্থাৎ মন্দিরে ঢোকার সময় আপনারা বাঁ পাশে একটা ঘর দেখতে পাবেন। এখানে যে বেশের
জন্য যে সাজ পরিবর্তন, মায়ের পাশে যে দুই সখী থাকে তাদের সাজ পরিবর্তন চলছিল। এবার চলুন আরেকটা মন্দির চত্বরে আরও একটা মন্দির আছে, সেটা হচ্ছে গ্রহরাজের মন্দির, যেটি পরে তৈরি করা হয়েছিল, সেটি আপনাদেরকে এবার দর্শন করিয়ে নিই। গ্রহরাজের মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকে দেখতে পাবেন মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা। এক ধাপ সিঁড়ি পেরিয়ে উপরে উঠে গ্রহরাজের গর্ভগৃহ পড়বে, যেখানে বেশ বড় একটি বিগ্রহ রাখা রয়েছে। পুরোহিত মশাই পুজো করছিলেন আমি যখন গেছিলাম। আর গ্রহরাজের বিগ্রহের সামনে একটি ছোট্ট সিংহাসন বা টুলের উপর রাখা রয়েছে নারুগোপাল, যেটিরও নিত্য পূজা করা হয় এখানে। শনি মন্দিরের বাপাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবেন এইরকম একটা ঘর। এই ঘরটা হচ্ছে মায়ের ভোগ রান্নার ঘর। এখানে মায়ের ভোগ রান্নার প্রস্তুতি চলছিল। আর প্রত্যেক দিন এই মন্দিরে কিন্তু ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় না, তবে যেহেতু এখন মেলা চলছে, বিশেষ অনুষ্ঠান চলছে, সেই জন্য ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটা ছোট্ট পুকুর, আর তার সংলগ্ন রয়েছে একটা শিব মন্দির। চলুন দুটোই আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। এই পুকুরেই যদি কেউ এখানে মানত করে থাকেন মায়ের কাছে, বা কেউ সম্পূর্ণ সুস্থ হলে এই পুকুরে এসে স্নান করে তারপর মায়ের কাছে পুজো দেন। এটি হচ্ছে পুকুর সংলগ্ন সেই শিব মন্দিরটা। এই শিব মন্দিরের ভিতর বেশ বড় কষ্টিপাথর শিবলিঙ্গ নির্মিত রয়েছে। তার ঠিক সামনেই রয়েছে নন্দী মহারাজের একটি কষ্টিপাথরের বিগ্রহ। এই শিব মন্দিরেও দেখলাম প্রত্যেক দিন শিবলিঙ্গ পুজো করা হয়। আর শিব মন্দিরের বাইরে ভিতরের দিকে একটা তুলসী মঞ্চও রয়েছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।